আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। আজ নির্বাচন কমিশনে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া এবারই প্রথম বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়সীমা। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকেল 4:30টায়। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে রোববার দিনব্যাপী বৈঠক করে নির্বাচন কমিশন। বেশ কিছু বিষয়ে আলোচনা হয় নিয়মিত এই বৈঠকে। তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। 48 ঘন্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষ করে গণমাধ্যমের সামনে কথা বলে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব। জানান, নির্বাচনে ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য। গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট কক্ষে গোপন বুথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইসির। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করল নির্বাচন কমিশন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা ডক্টর ইউনূসের সাথে দেখা করে এসব বিষয়ে অবহিত করেন। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি খুব সুন্দরভাবে এগোচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে সহযোগিতা করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানকে ধন্যবাদ দেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে যেমন হাজারো মানুষকে হত্যা করেছিল, তেমনি 1971 সালে আরেকটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির দেশ গড়া পরিকল্পনা শীর্ষক মতবিনিময়ে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্ভাবনার পথ নিয়ে আলোচনা সহ সর্বোপরি 31 দফা সংস্কার কর্মসূচির পর্যালোচনার নানা দিক নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে বিএনপির 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ছাত্রদলের অংশগ্রহণে কর্মসূচির শুরুর দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামনে কঠিন সময়, বিভিন্ন মহলে চলছে ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র। তিনি বলেন, দেশ জাতিকে নেতৃত্ব দিতে দরকার পরিকল্পনা এবং দুর্নীতির লাগাম টেনে ধরা। 2টি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এই 2টি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, আমাদের পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি 2টি বিষয়? এক, দুর্নীতি, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম হতে হবে। 2, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো বিএনপির বিরুদ্ধে এখনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এ সময় জামাতে ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের অতীত মানুষ জানে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার
পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ ৭১ সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। এর আগে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, দেশকে বিভক্তের চক্রান্ত চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ছাত্রদল নেতাকর্মীদেরকে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবকে মানুষের কাছে নিয়ে যাবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন কি খবর আপনার কাছে আছে? লোপা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, স্বাস্থ্য এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে অথবা তার যে মেডিকেল বোর্ড, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজিএম জাহিদ হোসেনের পক্ষ থেকে আমাদেরকে কোনো ধরনের ব্রিফিং করা হয়নি। তবে আমরা জানতে পেরেছি তার শারীরিক অবস্থা কিছু কিছু দিকে কিছুটা উন্নতি হয়েছে, তবে সেটি বিদেশে নেয়ার জন্য যে পরিমাণ স্থিতিশীল শরীর দরকার, যে পরিমাণ স্থিতিশীল স্বাস্থ্য প্রয়োজন, দীর্ঘ যে যাত্রা, সে যাত্রার জন্য যে সক্ষমতা প্রয়োজন, সেটি তৈরি না হওয়ায় এখনও তার যে মেডিকেল বোর্ড, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যেটি গঠিত হয়েছে, তারা এখন পর্যন্ত সে সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। তবে আনুমানিক আগামী বুধবারের জন্য তারা দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য এক ধরনের প্রস্তুতি রাখছেন। সেটিও নির্ভর করছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা আসলে ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, সেটির উপরই নির্ভর করছে তাকে কখন বিদেশ নেওয়া হবে। তবে আনুষাঙ্গিক যে প্রস্তুতিগুলো রয়েছে, সেসব প্রস্তুতি আসলে বিএনপির পক্ষ থেকে, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করবার জন্যে তার মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করছেন তার পুত্রবধূ। তিনি বিকেলে এসেছেন এবং এখন পর্যন্ত তিনি এভারকেয়ার হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন এবং নিয়মিত যে মেডিকেল বোর্ডের যে বৈঠক হয়, সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে নিয়মিত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে তদারকি বা পর্যবেক্ষণ সেটি চলছে। তবে সেখানকার অবস্থা বা ফলাফল আসলে কি, সেটি যেহেতু আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হয়নি বা হচ্ছে না, সেজন্য সেটি বলা আসলে খুব কঠিন। তবে বেগম খালেদা জিয়ার জন্য এখনও এভারকেয়ার হাসপাতালের বাইরে বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ অনেক দূর দূরান্তের জেলা থেকেও এখানে আসছেন। তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, তারা প্রত্যাশা করছেন তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন। লোপা, আমরা জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি। খাদ্য দূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে সংকট মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলায় কার্যক্রম গ্রহণ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে খাদ্যবাহিত রোগ, দূষণ সম্পর্কিত ঝুঁকি এবং এ সংকট মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রত্যেককে আগামী এক সপ্তাহের মধ্যে খাদ্যে দূষণ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাবনা লিখিত আকারে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সাক্ষাৎকালে তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনগণের মধ্যে তথ্য আদান প্রদান আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস গত বছরের শেষের দিকে COP29 শীর্ষ সম্মেলনে বাকুতে তার সফর এবং রাষ্ট্রপতি আলিয়েভের সাথে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এর মুখপাত্র নাহিদ ইসলাম। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই ঘোষণা দেন তিনি। বলেন, সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেকেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা সে পথে হাঁটছেন না। 3 দলের নতুন এই ঐক্য শুধু নির্বাচনী জোট নয়, এটা একই সাথে রাজনৈতিক জোট। এবারে নির্বাচনে আইনি দিক বিবেচনা করে একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করার চিন্তাও রয়েছে বলে জানান তিনি। বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে অনেকেই দেশকে পুরাতন রাজনৈতিক পথে নিয়ে যেতে চায়। এর পরিবর্তন করতে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো একত্রিত হয়েছে। সামনে 24-এর গণঅভ্যুত্থানের পক্ষে আরও অনেকেই যোগ দেবে এই জোটে, এমন আশাবাদের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা গণঅভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না। হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি। আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব, এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। 5ই আগস্টের পরেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির খুব বেশি পরিবর্তন হয়নি, এমন দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রোববার 13তম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার নিয়ে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের দুর্নীতি অব্যাহত আছে, সরকার নমনীয় অবস্থান দেখিয়েছে, তবে 54 বছরের জঞ্জাল সহজেই দ্রুততার সাথে কাটিয়ে ওঠা সম্ভব নয়। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কালো টাকার প্রভাব ও পেশি শক্তির ব্যবহারের বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। তিনি বলেন, সরকার পরিচালনায় দলগুলো দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক সুশাসন কিভাবে নিশ্চিত করবে সেটা পরিষ্কার করে ইশতেহারে বলতে হবে। আমাদের সক্ষমতা অনুযায়ী যে আমরা এটাকে তাদের নির্বাচনী ইশতেহারগুলোকে ট্র্যাক করব, ফলো করব যে তারা কতটুকু বাস্তবায়ন করছে, এবং সেটা কিন্তু একটা আপনার প্রথম প্রশ্নের প্রথম অংশটার জবাব এটা হবে যে আমরা সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে সেটা আশা করছি না। ফ্র্যাঙ্কলি কেউ বোধহয় আশা করে না। গণভোটের রায় যেটা হবে আশা করব ইতিবাচক হবে, সেটিও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি করলেও নিশ্চয়তা কিন্তু দিচ্ছে না যে আমাদের রাষ্ট্র সংস্কার বলতে যা বোঝায় সেটি আমরা পেয়ে যাব সামনের সংসদে ওই কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করা সত্ত্বেও। আন্দোলন আর দাবি আদায়ের নগরী রাজধানী ঢাকা। এনআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ঘেরাও করে আন্দোলন করেছে মোবাইল ব্যবসায়ীরা। অন্যদিকে স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করে 5 কলেজের শিক্ষার্থীরা। আর 6 দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। এসব আন্দোলনে শাহবাগ, আগারগাঁও এবং মহাখালী সহ আশেপাশে এলাকায় বন্ধ থাকে যান চলাচল। জুবাইর প্রধানের রিপোর্ট। টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী 16 ডিসেম্বর থেকে এনআইআর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই সময়ের পর দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অননুমোদিত আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিটিআরসি ভবনের সামনে আন্দোলনে নামেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় বিটিআরসি ভবন ঘেরাও করে আশেপাশের রাস্তা অবরোধ করে দিনব্যাপী অবস্থান নেয় তারা। তাদের যে ট্যাক্সের পরিমাণ, তাদের যে রেভিনিউ বছরে তার থেকেও 10 গুণ 20 গুণ, তাইলে ক্ষতি কই? আপনারা যদি কমায় দেন, দেশের যদি ভালো হয়, রাজস্ব খাত যদি উন্নতি হয়, সমস্যাটা কোন জায়গায়? আমরা এই রাস্তার মধ্যে ঘুমাবো, থাকবো। আজকে তো আমরা এসেছি, কালকে আমার পরিবার, বাচ্চা কাচ্চা সব নিয়ে আসবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের মোবাইল ব্যবসা অলরেডি বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমরা ঘোষণা করে দিয়েছি। অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় 5 কলেজের শিক্ষার্থীরা। দিনভর তাদের অবস্থানে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড়ের যান চলাচল। খুবই অস্বস্তিকর আর বিরক্তকর। 1/2 ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি,
এভাবে মানুষকে তো হয়রানি করা ঠিক না। আমরা এই যে 2 ঘন্টা যাবত বসে রয়েছি। শরীয়তপুর থেকে আসছি ভাই, আসার পর ওনাদেরকে এত রিকোয়েস্ট করলাম, ওনারা যেতেই দিচ্ছে না ভাই। আন্দোলন হয়েছে রাজধানীর মহাখালীতেও। টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগ বিধি সংশোধন, পদোন্নতিতে গ্রেড বাড়ানো সহ 6 দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে যখন এখানে এসে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতে সফলভাবে সক্ষম হচ্ছি, আমরা জিও আদায় করতেও সক্ষম হব ইনশাআল্লাহ। কর্মসূচির কারণে সারা দেশে তাদের কার্যক্রম বন্ধ থাকায় বিঘ্নিত হয়েছে টিকাদান কার্যক্রম। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আবির, আন্দোলন নিয়ে শিক্ষা কর্মকর্তাদের কোনো বক্তব্য কি পাওয়া গেছে? না লোপা, আন্দোলন নিয়ে শিক্ষা কর্মকর্তাদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। শিক্ষার্থীরা এখানে টানা 7 ঘন্টা অবস্থান নিচ্ছেন। তাদের যে ব্লকেট কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করছেন। যদিও কিছুক্ষণ আগে তারা একটি ব্রিফ করেছিলেন, সেই ব্রিফে তারা ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করেছিলেন, কিন্তু তার ঠিক 30 মিনিট পরেই তারা কিন্তু আবারও সেখানে ব্লকেট করে এবং এখানে পুরো এলাকা যেহেতু যানজট হয়ে যায় বিকেল থেকে, এবং এখানে তাদের সাথে একটি বাকবিতণ্ডা ঘটে। এখানে যারা পথচারী বা যাত্রী ছিলেন গাড়ির, এদের সাথে এরপরে কিন্তু তারা আবারও এই রাস্তা ছেড়ে দিয়েছেন। তবে তারা এখন আপাতত ব্লকেট কর্মসূচি প্রত্যাহার করলেও আগামীকাল থেকে তারা আবারও রাজপথে নামবেন এবং এখানে সারা রাত তারা অবস্থান করবেন, এমনটি তারা বলছিলেন। এর আগে দুপুর থেকে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় রাজধানী শিক্ষা ভবনের মোড় অবরোধ করেছে এই 7 কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের যে দাবি সেটি হচ্ছে, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখন পর্যন্ত চূড়ান্ত অধ্যাদেশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে তারা পরিচয় সংকট, একাডেমিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকে বিপক্ষে পড়ছেন প্রায় 1.5 লক্ষাধিক শিক্ষার্থী, এমনটি তারা বলছিলেন। দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে, এমনটি তারা দাবি করছেন। অবরোধের ফলে বিকেল থেকে কিন্তু সচিবালয় থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা রাখা হয়েছিল এর আশেপাশে। তবে এই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কিন্তু কোনো ধরনের তেমন কিছু দেখা যায়নি এখন পর্যন্ত। শিক্ষার্থীরা এই শিক্ষা ভবনের সামনে অবস্থান নিচ্ছেন, তারা সারা রাত এখানে অবস্থান নেবেন এবং আগামীকাল থেকে তারা আবার ব্লকেট কর্মসূচি পালন করবেন। তো লোপা, এটি ছিল সর্বশেষ সেখান থেকে। জানছিলাম শিক্ষা ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান নিয়ে। বাংলাদেশ থেকে অর্থ পাচারকারী এস আলম সহ 34 জনের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে 1963 কোটি 54 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার রাজধানীর সেগুনবাগিচায় প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই কথা বলেন। তিনি আরও বলেন, 2010 সাল থেকে শুরু হওয়া লেনদেনগুলোর ক্ষেত্রে এসব অনিয়ম সংঘটিত হয়েছে। আর্থিক ক্ষতির প্রকৃত পরিমাণ ও অর্থের প্রবাহ শনাক্ত করতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করে নিকুঞ্জের ব্যক্তিগত বাড়ির সাজসজ্জায় সরকারি তহবিল থেকে 24 কোটি টাকা ব্যবহার করার অভিযোগ সহ কয়েকটি অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু করার কথাও জানান তিনি। দেশে পেঁয়াজের কোনো সংকট নেই জানিয়ে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কারসাজি করে বাজার অস্থিতিশীল করা হয়েছে। রাজধানীর সচিবালয়ে কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি বলেন, শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে পেঁয়াজের বাজার। যারা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে ভোক্তা এবং কৃষকদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। এবছর আলু উৎপাদন করে কৃষকরা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ভর্তুকির পরিকল্পনা করেছে সরকার। জেলাগুলোতে কৃষি কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হতে পারে জানিয়ে উপদেষ্টা বলেন, বাজার অস্থিতিশীল করার কারসাজিতে কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশের ব্যাটারদের ঝুঁকিহীন শট খেলে দ্রুত রান তোলার মন্ত্র শেখাচ্ছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বছর জুড়ে ব্যাটিং লাইনে উপরের 4 ব্যাটারের রান পাওয়াটা ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
আর বিশ্বকাপের আগে নিজেদের টেকনিক্যাল সমস্যাগুলো কাটিয়ে উঠতে বিপিএল বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদী আশরাফুল। মমিনুর রিপনের রিপোর্ট। আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করার সুযোগটা খুব একটা মেলে না কোচিং স্টাফদের। বিশ্বকাপের আগে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই বাংলাদেশি ক্রিকেটারদের। সময়টা ভালোই কাজে লাগাচ্ছেন কোচিং প্যানেল। কম ঝুঁকিতে পাওয়ার প্লেতে কিভাবে দ্রুত রান তোলা যায় সেই চেষ্টায় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা। আসলে এই ট্রেনিংটা হচ্ছে আমরা যেন নিচের বেশি শর্টস খেলি আর কি। ওভার দ্য টপ তো আমরা খেলতে পারি, কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শটস নিচে খেলতে পারি। টি-20তে বছরটা খারাপ কাটেনি বাংলাদেশের। বিশেষ করে মাথা ব্যথা হয়ে দাঁড়ানো টপ অর্ডার কিছুটা হলেও প্রত্যাশার প্রতিদান দিচ্ছেন। জায়গা পরিবর্তন হলেও রান পাচ্ছেন ইমন সাইফরা। বিশ্বকাপের আগে যা ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাটিং কোচ। টপ অর্ডারের আপনি দেখেন লিটনও ওপেনিং করতে পারে, সে নাম্বার 3 খেলছেন। সাইভও ওপেনিং করতে পারে, তাকে নাম্বার 4-এ খেলিয়েছেন। পারভেজ ইমন ওপেনিং করে, তাকে 4-এ খেলিয়েছেন লাস্ট ম্যাচে। তো 4 জন প্লেয়ারই কিন্তু লাস্ট 1 বছরে খুব সাকসেসফুল। এভরি সেকেন্ড বা থার্ড ম্যাচই কিন্তু তারা বড় একটা 50 করছেন, বিশেষ করে টি-20তে। তো এটা একটা পজিটিভ দিক যে আপনার সব সিচুয়েশন খেলা যদি জানেন তাহলে আপনার জন্য, টিমের জন্য ভালো। বিপিএল শুরুর আগ পর্যন্ত ব্যাটারদের কৌশল নিয়ে আলাদাভাবে কাজ করবেন আশরাফুল, যার প্রভাবটা বিপিএলে দেখতে চান তিনি। বিশ্বকাপের আগে জাতীয় দলের ক্রিকেটারদের শানিত করতে এটাই বড় মঞ্চ হিসেবে দেখছেন ব্যাটিং কোচ। ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি যে যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। চলতি বছরে খেলা 8 টি-20 সিরিজের 5টিতেই জয় পাওয়ায় দল আত্মবিশ্বাসী আছে বলে জানান মোহাম্মদ আশরাফুল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দলকে হারিয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী দল। পরের ম্যাচেই অবশ্য সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে এসেও জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফররতদের এদিন 7 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন তারা। 31 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 86 রান সংগ্রহ করে। 87 রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় 8 রানের মধ্যে 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জান্নাত ও সাদিয়ার ব্যাটিংয়ে 7 উইকেটে জয় পায় বাংলাদেশ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।